সকাল ৮টা। ডাইনিং রুম জুড়ে নরম এক ব্যস্ততা ছড়িয়ে আছে। বড় জানালা দিয়ে সকালের আলো ঢুকে টেবিলের উপর পড়ে চকচক করছে। টেবিলে সাজানো গরম গরম পরোটা, ডিম, ভাত, বিভিন্ন খাবারের গন্ধে চারপাশ ভরে গেছে। আফিম খান শান্তভাবে বসে ব্রেকফাস্ট করছে। আরিফা খান বসে আছে চেয়ারে, উনি ছেলের সাথে খাবে। আর টেবিলের এক কোণে বসে আছে রিদ, মাথাটা নিচু করে একদম চুপচাপ খেয়ে যাচ্ছে সে। যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন দ্রুত খাওয়া শেষ করা। হাতের গতি দ্রুত, কিন্তু চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। মনে মনে একের পর এক দোয়া পড়ছে সে, আল্লাহ আছেন ওই খাটাস লোকটার সাথে দেখা না হয় প্লিজ। গত রাতের ঘটনা, সকালের বাগানের ঘটনা, সব মিলিয়ে তুর্যের নাম শুনলেই এখন বুক ধরপড় করে ওঠে তার। তাই সে মাথা নিচু করেই খেতে লাগলো। চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব উঠে পালিয়ে যেতে। ঠিক তখনই পাশের চেয়ারটা টেনে বসার শব্দ হলো। হৃদের হাত থেমে গেল। ধীরে ধীরে মাথা তুলে পাশে তাকাতেই বুকের ভিতরটা ধক করে উঠল। তুর্য একদম স্বাভাবিক ভঙ্গিতে এসে হৃদের পাশের চেয়ারে বসেছে। গায়ে গাঢ় কালো শার্ট, চুলগুলো এখনো একটু ভেজা, মুখে সেই চির চেনা গম্ভীর ভাব। হৃদ যেন সঙ্গে সঙ্গে জমে গেল। তার হাত কাঁপতে শুরু করলো। হাতের লোকমাটা ঠিকভাবে তুলতেই পারছে না। তুর্য আর চোখে একবার তাকালো হৃদের দিকে। হৃদের কাঁপাকাঁপি দেখে ভ্রুকুচকে গেল সামান্য। তারপর নিচু গম্ভীর কণ্ঠে বলল, ঠিকভাবে খাও, আমি তোমাকে খেয়ে ফেলবো নাকি? এত কাঁপাকাঁপির কি আছে ইডিয়েট? কথাগুলো খুব জোরে বলা হয়নি, এমনভাবে বলেছে যেন শুধু হৃদই শুনতে পায়। কিন্তু তাতেই হৃদের অবস্থা আরো খারাপ হয়ে গেল। তার বুকের ধুকপুকানি যেন আরো বেড়ে গেল। হাত এতটাই কাঁপছে যে ঠিকমতো খাবার মুখে তুলতেও কষ্ট হচ্ছে। তবুও সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে কোনো রকমে খাবার মুখে দিতে লাগলো। তুর্য চুপচাপ খেতে শুরু করলো। টেবিলের পরিবেশটা বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যেন একটা চাপা অস্বস্তি ছড়িয়ে আছে। হৃদ এখনো মাথা নিচু করে খেয়ে যাচ্ছে, যেন যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে পালাতে পারলেই বাঁচে। ঠিক তখনই আফিম খান গলা পরিষ্কার করে তুর্যের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তা কবে থেকে অফিস জয়েন করছো? তুর্য স্বাভাবিক ভঙ্গিতে খেতে খেতে বলল, আমি ইউনিভার্সিটিতে চাকরি করব, পাশাপাশি বিজনেসও দেখব, আমাকে 2-1 দিন সময় দাও। আফিম খান মাথা নেড়ে বললেন, আচ্ছা। কথোপকথনটা শান্তভাবেই চলছিল, কিন্তু তখনই খুব খুব করে হৃদ প্রচন্ড জোরে কাঁচতে শুরু করলো। এত তাড়াহুড়ো করে খাওয়ার কারণেই খাবারটা ঠিক মতো গলায় নামেনি। তার মুখ মুহূর্তেই লাল হয়ে গেল, চোখে পানি চলে এলো, বুক ওঠানামা করছে দ্রুত। হৃদ হাঁপাতে হাঁপাতে কাঁচছে, আর কিছুতেই ঠিক হতে পারছে না। তুর্য 1 সেকেন্ডও দেরি করলো না, সামনে থাকা পানির গ্লাসটা তাড়াতাড়ি তার দিকে এগিয়ে দিল। হৃদ কাপা হাতে গ্লাসটা নিয়ে তাড়াহুড়ো করে পানি খেলো। কয়েক ঢোক পানি খাওয়ার পর অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। কিন্তু ঠিক তখনই তুর্যের গম্ভীর ধমক ভেসে এলো, এই মেয়ে, এভাবে নাকে মুখে খাচ্ছ কেন? আস্তে আস্তে খাওয়া যায় না ইডিয়েট? হঠাৎ ধমক খেয়ে হৃদ আবার কেঁপে উঠলো। হাতে ধরা গ্লাসটাও প্রায় পড়ে যাওয়ার মতো হলো। সে ভয়ে চোখ নামিয়ে ফেললো সঙ্গে সঙ্গে। আফিম খান ব্যাপারটা দেখে হালকা বিরক্ত হয়ে বলল, তুর্য ছোট মানুষ, বুঝেনি, বাদ দাও। তুর্য এবার বাবার দিকে তাকালো, মুখে সেই একই গম্ভীর ভাব। তারপর নিচু স্থির কণ্ঠে বলল, এতটাও পিচ্ছি না পাপা, যথেষ্ট বড় হও। যথেষ্ট বড় ও? কথাটা শুনে হৃদের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। হৃদ আর কিছু বলল না, শুধু মাথাটা আরো নিচু করে ফেললো। চুপচাপ বসে রইল, যেন নিজেকে যতটা সম্ভব নিজেকে গুটিয়ে নিতে চায়। তুর্য আবার শান্তভাবে খাওয়া শুরু করলো। ডাইনিং টেবিলে কিছুক্ষণ নীরবতা নেমে এলো, শুধু চামচের হালকা শব্দ আর প্লেটের টুংটাং আওয়াজ শোনা যাচ্ছে। হৃদ এখনো মাথা নিচু করে বসে আছে, ধীরে ধীরে ভাত মাখছে, যেন চারপাশের সবকিছু এড়িয়ে শুধু নিজের প্লেটটার দিকেই মনোযোগ রাখতে চাইছে। খেতে খেতেই হঠাৎ তুর্যের চোখ গিয়ে পড়লো হৃদের প্লেটের দিকে। টেবিলে সবাই যেখানে পরোটা আর ডিম ভাজি খাচ্ছে, সেখানে হৃদের প্লেটে শুধু সাদা ভাত আর মাছ। তুর্যের ভ্রু কুঁচকে গেল সামান্য। কিছুক্ষণ প্লেটটার দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল, সবাই পরোটা খাচ্ছে, তুমি একাই ভাত খাচ্ছ কেন? হঠাৎ প্রশ্ন শুনে হৃদ একটু থমকে গেল, হাতের আঙ্গুলও থেমে গেল ভাত মাখার মাঝখানে। সে মাথা তুলতে সাহস পেল না, শুধু চুপ করে রইল। তার আগেই আরিফা খান হালকা হাসি দিয়ে বলল, আর বলো না তুর্য, হৃদ তো শুধু পাঙাশ মাছ আর ভাত ছাড়া অন্য কিছুই খায় না। তুর্য এবার একটু ভালো করে হৃদের প্লেটের দিকে তাকালো। পাঙাশ মাছ? তুর্য কপাল কুচকে ছোট করে বলল, ও। তার কণ্ঠে বোঝা গেল ব্যাপারটা তার কাছে অদ্ভুত লেগেছে। তারপর আর কিছু বলল না, মুখ ফিরিয়ে আবার নিজের খাবার দিকে মন দিল। ডাইনিং টেবিলের পরিবেশটা তখন বেশ শান্ত, কেউ তেমন কথা বলছে না। ঠিক তখনই হঠাৎ কলিং বেলের শব্দ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। আরিফা খান খানিকটা অবাক হয়ে মাথা তুলে বলল, রূপা দেখ তো কে এলো এত সকালে। রূপার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে জি বলে দৌড়ে গেল দরজার দিকে। কয়েক সেকেন্ড পর দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে
দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সে একটু সরে দাঁড়ালো। উজান গায়ে পুলিশের ইউনিফর্ম, গাঢ় নীল পোশাকে তাকে বেশ গম্ভীর আর ব্যক্তিত্বপূর্ণ লাগছে। কাঁধে ব্যাজ, মুখে পরিচিত এক ভদ্র হাসি। উজান ভেতরে ঢুকতেই ডাইনিং টেবিলে সবার দৃষ্টি তার দিকে ঘুরে গেল। আফিম খান তাকে দেখেই গম্ভীর হয়ে বলল, গত 10 বছর তো একবারও দেখলাম না আসতে, সেই বন্ধু ফিরেছে তাই আজকে সকাল সকাল বাড়িতে হাজির? উজান হালকা অপ্রস্তুত হেসে মাথা চুলকালো। আসলে ওই রকম না আঙ্কেল। কথাটা বলেই সে ড্রয়িং রুমের সোফার দিকে এগিয়ে গিয়ে বসলো। এদিকে আফিম খান আবার খেতে খেতে তুর্যের দিকে তাকিয়ে বলল, তুমি এখন কোথায় যাবে তুর্য? তুর্য গম্ভীর কণ্ঠে আউটালে, ইউনিভার্সিটিতে যাব, আজকে থেকেই জয়েন হব। ফোন এসেছিল। আফিম খান শান্ত গলায় বলল, অফিস থেকে হৃদের স্কুল উল্টো দিকে, আর তোমার ইউনিভার্সিটি তো হৃদের স্কুলের ওই দিকেই, তাই তুমি হৃদকে স্কুলে নামিয়ে দিও তো। কথাটা শুনেই তুর্যের মুখের ভাব বদলে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, চোখের দৃষ্টি ঠান্ডা থেকে আরো কঠিন হয়ে গেল। কয়েক সেকেন্ড সে নিশ্চুপ রইল, যেন নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তারপর গম্ভীর কড়া কণ্ঠে বলল, আমি 10 বছর ছিলাম না তখন কিভাবে নিয়ে গেছো ওইভাবেই নিয়ে যাও। আমার একদম পছন্দ না এসব। আর পাপা, আমার ঘাড়ে এভাবে তুমি ওকে ওভাবে চাপিয়ে দিতে পারো না। তুমি হয়তো ভুলে গেছো আমি কেন এই বাড়ি ছেড়েছিলাম, ওই মেয়েটার জন্য। আর তুমি পুনরায় ওই মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো? তুমি কি চাইছো আমি আমার বাড়ি ছাড়ি? কথাটা এতটাই তীব্রভাবে বের হলো যে কেউই সঙ্গে সঙ্গে কিছু বলতে পারলো না। আফিম খান মুখ খুলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই তুর্য চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। খাবার অসমাপ্ত রেখেই হন হন করে বেরিয়ে গেল ডাইনিং রুম থেকে। তার পায়ের ভারী শব্দ যেন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। ওজান পরিস্থিতি পুরো বুঝেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। একবার সবার দিকে তাকিয়ে সেও দ্রুত তুর্যের পিছনে বেরিয়ে গেল। কিছুক্ষণ পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে রইল। তারপর আরিফা খান বিরক্ত কষ্ট মিশানো গলায় বলল, আমার ছেলেটাকে ঠিকভাবে খেতেও দিলে না তুমি। কথাটা আফিম খানকে উদ্দেশ্য করেই বলল তিনি। তারপর খাবার ডেকে উঠে দাঁড়িয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। ডাইনিং রুমে এখন শুধু আফিম খান আর হৃদ। ভারী এক নীরবতা নেমে এসেছে চারিপাশে। আফিম খান ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেললো। তারপর পাশে বসে থাকা হৃদের দিকে তাকালেন। মেয়েটা নিঃশব্দে কাঁদছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে ভাতের প্লেটে মিশে যাচ্ছে। ছোট্ট মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সে মাথা নিচু করে বসে আছে, যেন নিজেকে যতটা সম্ভব অদৃশ্য করে ফেলতে চায়। আফিম খানের বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি নরম কণ্ঠে বলল, কান্না করিস না মা, আমারই ভুল, আর এরকম হবে না। আমি বেশি আশা করে ফেলেছিলাম। হৃদ ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো, কিন্তু চোখের পানি থামলো না। আফিম খান আবার মমতা ভরা গলায় বলল, চল, তোর মামা আছে তো, তোর মামাই তোকে স্কুলে নিয়ে যাবে। কথাগুলো শুনে হৃদ মাথা নাড়ালো ধীরে, কিন্তু তার বুকের ভেতর তখনও তুর্যের সেই কথাগুলো তীরের মতো বিঁধে আছে, যেন সে সত্যিই এই বাড়ির একটা বোঝা। তুর্য ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে এলো। মুখটা শক্ত, চোখে দাউ দাউ করে জ্বলছে রাগ। হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে তার সামনে কেউ পড়লে অবস্থা ভালো হবে না। পেছন পেছন দ্রুত বেরিয়ে এলো উজানও। বাড়ির এরিয়া পেরিয়ে তুর্য যখন গেটের দিকে এগোচ্ছে, তখন উজান দীর্ঘশ্বাস ফেলে বলল, কি রে, কি হয়েছে, এরকম করলি কেন? তুর্য কোনো উত্তর দিল না, চোয়াল শক্ত করে সামনে তাকিয়েই হাঁটতে লাগলো। উজান কয়েক সেকেন্ড চুপ থেকে আবার চিন্তিত কণ্ঠে বলল, আর কিউট কার্ড কথাটা শেষ করার সুযোগই পেল না উজান। মুহূর্তের মধ্যেই তুর্য ঘুরে দাঁড়িয়ে উজানের কলার চেপে ধরলো। এত দ্রুত সবকিছু ঘটলো যে উজান নিজেই কয়েক সেকেন্ড বুঝে উঠতে পারলো না। তুর্যের চোখ দুটো তখন ভয়ঙ্কর রকম লাল। দাঁত চেপে ফিসফিসে কিন্তু ভয় ধরানো কণ্ঠে বলল, ওই মেয়ের নাম আমার সামনে নিবি না। তার আঙ্গুলগুলো আরো শক্ত হয়ে উঠলো উজানের কপালে, নয়তো মেরে পুঁতে দিব তোকে। কথাগুলো বলার সময় তার কণ্ঠে এমন এক হিংস্রতা ছিল। উজান মুখ কুঁচকে তুর্যের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, এই ছাড় আমাকে শালা, আমি একজন পুলিশ অফিসার, তুই আমার কলার এভাবে ধরতে পারিস না। কিন্তু তুর্য যেন আরো রেগে গেল। সে দুজনের কলার আরো শক্ত করে চেপে ধরে কাজে ঝুঁকে এলো। ঠান্ডা ধারালো কণ্ঠে বলল, তোর ফাকিং পুলিশ আব্রাহাম খান তুর্যের পকেটে থাকে। উজান সাথে সাথে ভাবুন কণ্ঠে বলল, তোর পকেট কত বড় রে, যে মানুষ পর্যন্ত আটে? উজানের কথা শুনে তুর্যের রাগ যেন আরো কয়েক ধাপ বেড়ে গেল। তুর্য বিরক্তিতে দাঁত চেপে এক ধাক্কায় উজানকে সরিয়ে দিল। উজান দু এক পা পিছিয়ে গিয়ে কষ্ট করে নিজেকে সামলে নিল। তুর্যের চোখে মুখে তখনও আগুন জ্বলছে। তারপর দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে এরকম আজে বাজে কথা বলবি না, ইডিয়েট হনুমান। কিন্তু উজান ও বিরক্তিকর কথা বলবে না তো কে বলবে? উজান একটুও বিচলিত না হয়ে নিজের পুলিশের ইউনিফর্মের কলা ঠিক করতে লাগলো। জামার কুচকে যাওয়া অংশে হাত বুলিয়ে বিরক্ত মুখে বলল, ব্রিটিশের বংশধর, আমার ইউনিফর্মটা এভাবে কুচকে দিলি কেন? আমার কি বাসায় বউ আছে যে জামা কাপড় আয়রন করে দিবে? না, নেই। বরং নিজের জামা কাপড় নিজে
নিজেরই আয়োজন করা লাগে, বুঝেছিস? সূর্য চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে নিজেকে জোর করে শান্ত রাখার চেষ্টা করছে। উজানের এসব কথায় আরো বিরক্ত হচ্ছে ও। শেষে বিরক্ত গলায় বলল, এসব ফালতু কথা বাদ দে আর বল তো সকাল সকাল আমার বাড়িতে কোন মতলবে এসেছিস? তাও আবার অফিস বাদ দিয়ে। তুর্যের কথা শুনে উজান নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। তারপর মাথায় হাত বুলিয়ে এমন একটা ভাব নিল যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ এই। বিরাট প্রবলেমের মধ্যে আছি ভাই। হ্যান্ডসাম হয়েছে কি বিপদে আছি শুধু আমিই জানি। এমন ভাবে ইপটিজিং করে মেয়েরা, এমনকি যাকে ছোট থেকে বোনের চোখে দেখেছে তারাও জানে না। তুর্য এবার বিরক্তিতে চোখ উল্টালো। মনে হচ্ছে আর এক সেকেন্ড এসব শুনলে সে সত্যিই চলে যাবে। তারপর গম্ভীর ঠান্ডা কণ্ঠে বলল, কি হয়েছে তাড়াতাড়ি বল, নয়তো আমি গেলাম। উজান কিছু বলতে যাবে ঠিক তখনই তার ফোন বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকাতেই তার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। নিপা কলিং। নামটা দেখেই উজানের আত্মা যেন শুকিয়ে গেল। মুখের রং পাল্টে গেল এক নিমেষে। মনে মনে বিড়বিড় করলো, এই মেয়ের মুখ তো না একদম মিসাইল, কথায় কথায় মিসাইল ফেলে। উজান কষ্ট করে ঢোক গিলল। তারপর সাহস জোগাড় করে কল রিসিভ করলো। ফোনটা কানে দিতেই ওপাশ থেকে ঝড়ের গতিতে ভেসে এলো মেইলি গলা। জান, আমি তোমাকে কতগুলো মেসেজ দিচ্ছি, আমার মেসেজ সিন করো নাই আর রিপ্লাইও দাও না কেন? উজানের চোখ মুহূর্তেই বড় বড় হয়ে গেল। মনে হচ্ছে ফোনের ওপাশ থেকে সত্যি মিসাইল ছোড়া হচ্ছে। তার মুখের অবস্থা দেখে তুর্য কপাল কুঁচকে ফেললো। এতক্ষণ রাগে ফুসলেও এখন উজানের এক্সপ্রেশন দেখে খানিকটা অবাক হয়েছে। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? উজান তখনও ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে, মুখে আতঙ্ক, চোখে অসহায়ত্ব। আর ওপাশে নিপার কণ্ঠ অবিরত চললেই যেন থামার কোনো ইচ্ছেই নেই।